ধন্যবাদ কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান রুবেল মিয়াকে অনলাইন ক্লাস এমআইএসটির পক্ষ থেকে অনলাইন ক্লাস শুরু করার জন্য। সেই সাথে ওয়েলকাম করছি এমআইএসটির দ্বিতীয় পর্বের কম্পিউটার ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীকে। আমি আরিফুল হক, সিনিয়র লেকচারার এমআইএসটি গাজীপুরের পক্ষ থেকে। আজকে আমি কম্পিউটার ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কমিউনিকেটিভ ইংলিশ যার একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটার নাম হচ্ছে হাউ টু রাইট এ কারিকুলাম ভিটা অর সিভি উইথ কভার লেটার। আমি এখানে একটা কোয়েশ্চেন তৈরি করেছি আমাদের স্টুডেন্টদের জন্য। যে কোয়েশ্চেনটা হচ্ছে রাইট ডাউন এ কারিকুলাম ভিটা উইথ কভার লেটার ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইন্সট্রাক্টর এট এমআইএসটি লিমিটেড ইন গাজীপুর। এটার মানে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা একটা কভার লেটার লিখবে অথবা অ্যাপ্লিকেশন লিখবে, যার জন্য সেটা হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পোস্টের জন্য, আর এর সাথে থাকবে একটা কারিকুলাম ভিটা যেটার মধ্যে তার পার্সোনাল সম্পূর্ণ ডিটেইলস থাকবে। কভার লেটার লেখার প্রথম যে রুলসগুলো আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে থাকি, সেই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করব। কভার লেটার লিখতে প্রথমেই আমরা একটা পেজের একদম টপে ডেট থাকবে। ডেট মানে হচ্ছে আমরা যে ডেটে কভার লেটারটা লিখতেছি। এরপরে আমি কার কাছে লিখব, এটা যে কোনো চাকরির অথবা যে কোনো অপরচুনিটির ক্ষেত্রে শিডিউলে উল্লেখ থাকে যে এই ব্যক্তি বা এই পোস্টের বরাবর লিখতে হবে। এখানে আমরা টু দিয়ে শুরু করব। এরপরে দা ডিরেক্টর অনারারি, মানে আমাদের এখানে টপ লেভেলের যে পোস্ট এটা হচ্ছে ডিরেক্টর অনারারি, এর জন্য আমি ডিরেক্টর অনারারি লিখলাম। যদি অন্য কোনো অর্গানাইজেশনে লিখতে হয় সেক্ষেত্রে অন্যভাবেও তোমরা লিখতে পারো, যাকে অ্যাড্রেস করে লিখতে বলা হয় এই কথাটা এখানে লিখতে হবে। এরপরে যে কোম্পানিতে লিখতেছো এই কোম্পানির ঠিকানা, আমি আমাদের এমআইএসটি ঠিকানাটা ইউজ করলাম কারণ আমরা সবসময় এটা ইউজ করে থাকি। যেহেতু এখানে পোস্টের নাম বলা হয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর এমআইএসটির জন্য, এর জন্য আমি এমআইএসটির ঠিকানা উল্লেখ করলাম। এমআইএসটি লিমিটেড, বিআরটিসি রোড, ডুয়েট, জয়দেবপুর, গাজীপুর। এরপরে আসে সাবজেক্ট। সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কভার লেটার লেখার জন্য। সাবজেক্ট না থাকলে একটা কভার লেটার কখনোই সম্পূর্ণ হিসাবে আমরা গণ্য করতে পারি না। এর জন্য সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্টে কি থাকে? সাবজেক্টে থাকে হচ্ছে এখানে আমি লিখছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইন্সট্রাক্টর। তুমি যদি সাবজেক্ট ভিন্ন লিখতে পারো, এখানে যদি পোস্টটা অন্য কিছু থাকতো, লেকচারার থাকতো অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকতো অথবা অন্য যে কোনো পোস্ট থাকতো, তাহলে আমার কোথায় পরিবর্তন করতে হতো? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইন্সট্রাক্টর, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা লেকচারার, যাই হোক না কেন এখানে তুমি এই জায়গাটা পরিবর্তন করে দিলেই হতো। এরপরে আমি অ্যাড্রেস করব, যাকে লিখতেছি তাকে স্যার অথবা ম্যাডাম। স্যারও হইতে পারে, ম্যাডামও হইতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে কোন লিঙ্গ এটা আমাদেরকে আইডেন্টিফাই করা থাকে না। সেই ক্ষেত্রে যিনি ডিরেক্টর তিনি ম্যাডামও হইতে পারে আবার স্যারও হইতে পারে, এর জন্য দুইটাই আমাকে লিখতে হবে। এর জন্য আমি লিখছি স্যার এবং ম্যাডাম। এরপরে উইথ দ্য রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ডেইলি স্টার, আমি কোথায় থেকে এই ইনফরমেশনটা জানছি? এখানে যে লোক নিবে এমআইএসটিতে যে জুনিয়র ইন্সট্রাক্টর একজন লোক নিয়োগ করবে, এটা আমি কোথায় থেকে জানছি? কোথায় থেকে জানছি? দ্য ডেইলি স্টার, এখানে লেখা আছে ডেইলি স্টার। এরপরে ডেট, কত তারিখে এই শিডিউলটা অথবা এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। আমি লিখছি 25 মে 2020 তারিখে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে একজন জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এরপরে লিখছি আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট
I would like to apply for the post of junior instructor. I would like to apply for the post of junior instructor অথবা এখানে আরেকটা জিনিস লেখা যায় I would like to apply for the post of junior instructor না লিখে এখানে এভাবে লেখা যায় I would like to offer myself as a eligible candidate for the post of junior instructor in your institute. এটার মানে হচ্ছে আমি আমাকে আপনার প্রতিষ্ঠানে একজন এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য আমি এই দরখাস্তটা লিখতেছি। এইভাবে আমি লিখতে পারি এই কভার লেটারের প্রথম যে পার্টটা। দ্বিতীয় পার্টে আমি লিখবো যে আমার কি কি কোয়ালিটি আছে, যেমন আই এম কনফিডেন্ট দ্যাট, এখানে আমি লিখছি আই এম কনফিডেন্ট দ্যাট ইফ ইউ প্রোভাইড মি, যদি আমার কনফিডেন্স আছে যে যদি আপনি আমাকে এই অপরচুনিটি দেন টু সার্ভ ইউর অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনে সার্ভ করার বা সার্ভিস দেওয়ার অপরচুনিটি যদি আপনি দেন, আই উইল প্রুভ মাইসেলফ টু বি অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট ফর ইউর অর্গানাইজেশন। আমি কি করব, ভবিষ্যতে আমি এটা প্রুভ করতে পারবো যে আমি একটা ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দিস অর্গানাইজেশন। Third, my dedication. আমি কিভাবে প্রুভ করব? আমার ডেডিকেশন দিয়ে, আমার সিনসিয়ারিটি দিয়ে, and highest level of professionalism. আমার প্রফেশনালিজম দিয়ে, আমার কর্মক্ষেত্রের যে সিনসিয়ারিটি, ডেডিকেশন, এগুলা দিয়ে আমি প্রুভ করব আমি এই অর্গানাইজেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট। এরপরে থার্ড স্টেপে আমি কি করব, এটা লিখে দিব যে মাই কারিকুলাম ভিটা অ্যাটাচ উইথ হেয়ার ফর ইউর মোর কোয়ারিজ। মানে আমার সম্পর্কে আরো যদি আপনি জানতে চান তাহলে কোথায় জানতে পারবেন, আমার কারিকুলাম ভিটাতে জানতে পারবেন, এটার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে। এরপরে লাস্ট কনক্লুশনে সিনসিয়ারলি, ফেথফুলি অথবা সামথিং লিখে এখানে সিগনেচারের একটা অপশন আছে, এখানে যে অ্যাপ্লিক্যান্ট তার নামটা লিখে দিতে হবে এবং এখানে সিগনেচারটা খুবই ইম্পর্টেন্ট। সিগনেচার না থাকলে, সিগনেচার কোনো কারণে মিসিং হইলে এই অ্যাপ্লিকেশনটা টোটালি বাতিল করে দেবে। এর জন্য এই সিগনেচারটা খুবই ইম্পর্টেন্ট এবং সাথে নামটা। এরপরে আমরা যে জিনিসটা আজকের উপস্থাপনার মূল বিষয় সেইটাতে চলে যাব, এটা হচ্ছে কারিকুলাম ভিটা। এটা যেমন একজন ছাত্রের স্টুডেন্ট লাইফে দরকার পড়ে, এরকম প্রফেশনাল লাইফেও দরকার পড়ে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জবের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রামের ক্ষেত্রেও আমাদের সিভি বা কারিকুলাম ভিটার দরকার পড়ে। এর জন্য ছাত্রদেরকে এটা খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে এবং জানতে হবে। কারিকুলাম ভিটা লেখার প্রথম শর্ত হচ্ছে পেজের একদম টপে কারিকুলাম ভিটা শব্দটা লিখতে হবে এবং এটা বোল্ড মার্ক করে দিতে হবে এবং এটা লেফট সাইডে একটা পিকচার দিতে হবে, যিনি অ্যাপ্লিক্যান্ট তার পিকচার থাকবে। দিস ইজ দ্য রাইট সাইড, রাইট সাইডে পিকচার থাকতে হবে আর লেফট সাইডে থাকবে হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট তার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এই জায়গাটায় আমার একটু কথা আছে যে এই জায়গাটা কেন সবার উপরে দেওয়া হলো। একজন এমপ্লয়ার যখন কাউকে সার্চ করবে, কারো সিভি দেখবে, তখন যাতে তার কন্ট্রাক্টটা এবং নামটা যাতে প্রথমেই চলে আসে এবং সে যাতে কোনো সময় সার্চ করলে এই নাম এবং কন্ট্রাক্ট অ্যাড্রেসটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়, এর জন্য সবার উপরে এই জিনিসটা দেওয়া হয়েছে এবং এটাই বর্তমানে স্ট্যান্ডার্ড। এরপরে কারিকুলাম ভিটা লেখার জন্য আরেকটা জিনিস রাখতে হবে, এটা হচ্ছে অবজেক্টিভস অফ দ্য জব অথবা অবজেক্টিভস রাখতে হবে। অবজেক্টিভস মানে হচ্ছে তুমি যে এই অর্গানাইজেশনে জয়েন করবে, এই অর্গানাইজেশনে জয়েন করে তোমার কি উদ্দেশ্য, তুমি কি আর্ন করবে অথবা কি উদ্দেশ্যে তুমি জয়েন করতে চাও। এখানে আমি লিখছি টু অবটেন এ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং পজিশন। আমি যদি একটা ইঞ্জিনিয়ারিং পজিশন আর্ন করার জন্য বা অর্জন করার জন্য when I can fully utilize my outside experience, আমি কি করতে পারবো, আমি যদি ইঞ্জিনিয়ারিং পজিশন পাই তাহলে আমি আমার আউটসাইড যে এক্সপিরিয়েন্স আছে এটা ইউটিলাইজ করতে পারবো। নলেজ অ্যান্ড
কর্পোরেট ট্রেনিং। আমি কি করতে পারবো? আউটসাইড এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, নলেজ শেয়ার করতে পারবো, কর্পোরেট ট্রেনিংগুলো আমি এইখান থেকে ইউটিলাইজ করতে পারবো, এবং ম্যানেজমেন্ট স্কিলটা আমি কি করতে পারবো? ইউটিলাইজ করতে পারবো টু ইনক্রিজিং প্রফিট অ্যান্ড বুস্টার গ্রোথ। এই কোম্পানির উত্তরোত্তর উন্নতি এবং প্রফিট করার জন্য আমি আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের ট্রেনিং, আমার নিজের স্কিলস ব্যবহার করে আমি এই কোম্পানির উত্তরোত্তর উন্নতি করতে পারবো। আমরা অবজেক্টিভসের পরেই সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশন এই পয়েন্টটা দিব। কারণ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একজন এমপ্লয়ার প্রথম এবং দ্বিতীয় ধাপে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা খুঁজি। এর জন্য আমরা সিভিতে প্রথম অবজেক্টিভস দিব, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিব। এডুকেশনাল কোয়ালিফিকেশন বোর্ড মার্ক করে দিয়ে দিব। এরপরে একটা টেবিল হিসেবে আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আছে এগুলো আমি দিব। টেবিলের মধ্যে যেমন থাকবে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ডিগ্রি, বোর্ড অথবা ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, জিপিএ অথবা সিজিপিএ। এখানে সিরিয়াল নাম্বারের মধ্যে 01-এ আমি প্রথম যেটা দিব, যে আমি সবার শেষে যে ডিগ্রিটা অর্জন করছি এটা সবার আগে দিব। কারণ সবার শেষে ডিগ্রিটা দ্বারাই নির্ধারণ করা হয় যে সে এই জবের জন্য কোয়ালিফাইড কিনা। এর জন্য আমি সবার শেষে ডিগ্রিটা দিব। যেমন আমি এখানে দিছি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বিটিইবি মানে হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এটা ফোল্ডার দিতে পারেন অথবা সংক্ষিপ্ত আকারেও দেওয়া যায়। এরপরে পাসিং ইয়ার 2019, এরপরে সিজিপিএ বা জিপিএ 3.50 আমি দিয়েছি। এরপরে 2 নম্বর সিরিয়ালে দিয়েছি এসএসসি ঢাকা বোর্ড 2015। এটা থেকে এটার গ্যাপটা যেন 4 বছর হয়, কারণ আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে 4 বছর লাগবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমি এসএসসি জিপিএ দিয়েছি 4.50। এরপরে আমি যেহেতু আইটির স্টুডেন্ট, আমাকে অবশ্যই আইটির প্রফিসিয়েন্সি দিতে হবে। আমার কি কি আইটিতে কি কি দক্ষতা রয়েছে এটা অবশ্যই দিতে হবে। এটা দিলে কি হবে? একজন এমপ্লয়ার সরাসরি দেখে বুঝতে পারবে যে সে এই কাজগুলো পারে। আমি এখানে ডেমো কিছু দিয়েছি, এছাড়াও তোমার যদি আরো বেশি দক্ষতা থাকে তাহলে এগুলা দিতে পারো। আমি এখানে দিয়েছি এফিসিয়েন্সি ইন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এটসেট্রা। এখানে যদি তুমি এই বিষয়ে আরো বেশি দক্ষ হয়ে থাকো এখানে দিয়ে দিবে। এরপরে আমি দিয়েছি ইন্টারনেট অ্যাপ্লিকেশন, ওয়েব ব্রাউজিং। এখানে যদি তোমার আরো বেশি দক্ষতা থাকে তুমি দিতে পারো। এরপরে দিয়েছি হ্যাভ এ নলেজ অ্যাবাউট নেটওয়ার্কিং। এখানে নেটওয়ার্কিং এর বিভিন্ন ধরনের অপশন তোমাদের হাতে আছে, তোমরা শিখতেছো, এইগুলা তোমরা দিয়ে দিবা নেটওয়ার্কিং এর মধ্যে। এরপরে এক্সপার্ট ইন ওয়েব ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল মার্কেটিং। আমি এই দুইটা জিনিস দিয়েছি। তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টের আরো বিভিন্ন ধরনের কাজ জানো তাহলে তুমি ওইগুলো দিয়ে দিবে। এরপরে নলেজ অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ হাই লেভেল অথবা ল্যাঙ্গুয়েজ সাচ এস, আমি দিয়েছি সি, সি প্লাস, জাভা এটসেট্রা। আরো যদি থাকে তুমি এগুলো দিতে পারো। এই আইটি প্রফিসিয়েন্সির মধ্যে এগুলা অথবা আইটি রিলেটেড তোমার যে নলেজগুলো আছে, এক্সপেরিয়েন্সগুলো আছে, এগুলো তুমি এখানে অ্যাড করতে পারো। এটা তোমাকে জব পাওয়ার ক্ষেত্রে আরো বেশি তোমার পক্ষে কাজ করবে। এরপরে তুমি চলে যাবা ট্রেনিং। যেমন আমার এখানে আমার বিষয়টা আমি দিয়েছি যে আমি 2টা ট্রেনিং আছে, এই ট্রেনিংগুলো দিয়েছি। ট্রেনিং এর বোর্ড মার্ক করে প্রথম যে ট্রেনিংটা দিবা এটা হচ্ছে সবার শেষের যে ট্রেনিংটা, এটা তুমি প্রথম দিবা। আর সবার এরপরেরটা এভাবে দিতে হবে। যেমন আমি লিখছি ট্রেনিং প্রোগ্রাম অন ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অফ মডার্ন টিবেট ইনস্টিটিউট। এখানে এই যে সবুজ মার্ক করে দিলাম, এটা হচ্ছে ট্রেনিং এর নাম, কোন বিষয়ের উপরে তুমি ট্রেনিংটা করছো। এরপরে এখানে আরেকটা মার্ক করা আছে, এটা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখে তুমি ট্রেনিংটা করছো। এরপরে আরেকটা মার্ক করা আছে, এটা হচ্ছে কোথায় ট্রেনিংটা করছো। যেমন আমি নানিয়ান পলিটেকনিক সিঙ্গাপুর এখানে ট্রেনিংটা করেছি, এর জন্য আমি এটা দিয়েছি।
তুমি যদি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ট্রেনিং করে থাকো ওই প্রতিষ্ঠানের নাম এবং বাংলাদেশ, ঢাকা অথবা গাজীপুর যেখানে করে থাকো এটা কেনাটা এখানে দিয়ে দিবা। এরকম ভাবে আরেকটা ট্রেনিং আমার আছে, এটা অন পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট নামে একটা ট্রেনিং আমি করছি। এটা কত দিনে করছি, কত তারিখ থেকে কত তারিখ করছি, এটা আমার ডেটটা দেওয়া আছে। এরপরে হচ্ছে কোথায় করছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট, বিআম বলে এটাকে, ফাউন্ডেশন, ঢাকা। এইখানে আমি ট্রেনিংটা করছি। এই ট্রেনিংটা তোমার জব পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট আমরা যাব হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্স সিভির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই রাখতে হবে। যারা ফ্রেশার এরা শুধু ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটা বাদ দিবে, আর যারা অলরেডি কাজ করতেছে অথবা কাজ করছে এরা অবশ্যই এই জিনিসটা রাখবে। এখানে আমি লিখছি, কি লিখছি, আমার পদবি অথবা পোস্টের নাম লিখছি, কোথায় কাজ করতেছি, কত তারিখ থেকে কাজ করতেছি, এই তিনটা জিনিস অবশ্যই রাখতে হবে। এটা তুমি যেভাবেই লেখো না কেন, তুমি কোন পোস্টে কাজ করতেছো, কত তারিখ থেকে কাজ করতেছো এবং অর্গানাইজেশনের নাম কি, এটা রাখতে হবে। এরপরে আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিক্যান্টের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সাধারণত ম্যাক্সিমাম ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ইনকোয়ারির ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়। যেমন আমি এখানে লিখছি ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী হইতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, সেক্স মানে মেল অথবা ফিমেল, ন্যাশনালিটি বাংলাদেশি অথবা যে কোনো দেশের হোক না কেন, রিলিজিয়ন ইসলাম, হিন্দু অথবা যাই হোক না কেন। এরপরে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে তুমি যেখানে পার্মানেন্টলি বসবাস করো অথবা তোমার বাবা মা যেখানে পার্মানেন্টলি বসবাস করে এই ঠিকানাটা দিতে হবে। আর একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। অনেকেই আছে বাসা বাড়ি থেকে অথবা হোস্টেলে অথবা মেসে থাকে অথবা ভাড়া বাসায় থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এটা আর এটা সেমও হইতে পারে, আবার ডিফারেন্সও থাকতে পারে। ডিফারেন্স হলে দুইটাই লিখতে হবে, আর সেম হলে সেম এজ এখানে লিখে দিলেই হবে, ঠিক আছে। এরপরে আসি আমরা রেফারেন্স। এই রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন এমপ্লয়িকে আইডেন্টিফাই অথবা একজন এমপ্লয়িকে তার জব পাওয়ার ফেভার করার জন্য রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাউন্ট করা হয়। আমাদের দেশে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে একজন হচ্ছে একাডেমিক রেফারেন্স আর একজন হচ্ছে এমপ্লয়মেন্ট রেফারেন্স। এই দুইজনের রেফারেন্স দিতে হবে। রেফারেন্সের সব ঠিক থাকবে, শুধু একজন তোমার এডুকেশনাল ইনস্টিটিউশন এরকম টিচার, বিভাগীয় প্রধান যাই হোক না কেন তাকে দিবা। আরেকজন হচ্ছে তুমি কোথায় কাজ করছো অথবা তুমি কোথায় থেকে ট্রেনিং নিছো ওইখানকার যিনি প্রধান তার রেফারেন্স দিয়ে দিবা। তাইলে এখানে নাম দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে। যার নাম দিবা তার ডেজিগনেশন, তার সে কোন অর্গানাইজেশনে আছে তার অর্গানাইজেশনের নাম, এরপরে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এগুলো কেন দেওয়া হয়? এই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে এমপ্লয়াররা যোগাযোগ করে তার সম্পর্কে বিভিন্ন রকম তথ্য নিয়ে থাকে। এইভাবে আমরা কি করব, এরকম দুইজনের রেফারেন্স দিব, নাম, ডেজিগনেশন, নেম অফ দ্য অর্গানাইজেশন, মোবাইল নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস। এরপরে আমি চলে যাব হচ্ছে ডিক্লারেশন অফ অথেন্টিসিটি। ডিক্লারেশন অফ অথেন্টিসিটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ আমি যে ইনফরমেশনগুলো উপরে দিয়েছি প্রত্যেকটা ইনফরমেশন যে অথেন্টিক এবং সার্টিফাইড, এটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। এটা ডিক্লেয়ার না করা পর্যন্ত যদি কোনো ধরনের ইনফরমেশন ভুল থাকে অথবা এরর থাকে তাহলে তোমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্লেম করতে পারে। এর জন্য তোমার ডিক্লেয়ার করতে হবে যে এই ইনফরমেশনগুলো ট্রু এবং অ্যাপ্রোপ্রিয়েট। আমি এখানে লিখছি I do hereby declare that all information have presented are true to my knowledge. আমার জানা মতে সকল ইনফরমেশন হচ্ছে সত্য। If required and where applicable, this information can be supported by authentic certificate and paper. আমার এই ইনফরমেশনগুলো যে সত্য তা কিভাবে আইডেন্টিফাই করবে? আমার
সার্টিফিকেটগুলো আমার এর সাথে যে পেপারগুলো থাকবে এগুলো আমাকে আইডেন্টিফাই করবে যে আমার ইনফরমেশনগুলো ট্রু এবং অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে এই অথেন্টিকেশনের পরেই আমরা যাব সিগনেচারে। সিগনেচারের খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক জায়গায় দেখছি, আমাদের এখানে অনেক সিবি আসে, মাঝে মধ্যে দু একটা সিবি পাওয়া যায় যেগুলো হচ্ছে সিগনেচার থাকে না। আমরা এই সিবিগুলোকে স্ক্রুটিনাইজেশনের সময় বাতিল করে দিই। স্ক্রুটিনাইজেশনের সময় বাতিল না হওয়ার জন্য এখানে তোমার সিগনেচার অবশ্যই দিতে হবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে যে অ্যাপ্লিক্যান্টটা করবে, অ্যাপ্লিকেশনটা করবে তার নামটা লিখে দিতে হবে, সিগনেচার করে দিতে হবে উইথ ডেটটা দিয়ে দিতে হবে। সিগনেচারের সাথে অবশ্যই ডেট থাকতে হবে। ডেটটা থাকলে কি হয় যে সিগনেচারটা এই ডেটে করা হয়েছে এটা আইডেন্টিফাই করা যায়। এবং একটা সিবি এবং কভার লেটারে অবশ্যই সিগনেচারটা থাকতে হবে, না হয় এমপ্লয়ার কি করবে, এই সিবি অথবা কভার লেটারটা বাতিল করে দিবে। এর জন্য সিগনেচারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই টপিক্সের একদম শেষে চলে এসেছি। আমি এই টপিক্সের শেষে বলতে চাই, স্টে হোম অ্যান্ড সেফ অ্যান্ড থ্যাংকস ইউ অল। ধন্যবাদ সবাই।